হ্যালো, আজকের আমরা যেটা পড়বো সেটা হলো টাইম অ্যান্ড স্পেস ট্রেড অফ। তো আমাদের যে ফার্স্ট পার্ট হচ্ছে যে হোয়াট ইজ টাইম স্পেস ট্রেড অফ। তো it is situation where the program execution time can be reduced at the cost of more memory or vice versa। মানে হচ্ছে এটা এমন একটা পরিস্থিতি যাতে করে হচ্ছে কোনো একটা প্রোগ্রামের যে এক্সিকিউশন টাইম সেটা কমানো যায় যদি কি হয় না বেশি মানের হচ্ছে মেমোরিকে ইউজ করা যেতে পারে। মানে মেমোরির ভ্যালু যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে যে প্রোগ্রামের যে এক্সিকিউশন টাইম আছে সেটা অনেক কমে আসবে। বা এটা ঠিক উল্টো বলা যায় যে যদি আমি কম মেমোরি স্পেস ইউজ করে থাকি তাহলে কি হবে যে এক্সিকিউশন টাইম আছে প্রোগ্রামে সেটা তাহলে অনেকভাবে বেড়ে যাবে। তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা, এখানে রিলেশন তৈরি হচ্ছে। এক নম্বর হচ্ছে কি না এক্সিকিউশন টাইম, অ্যান্ড সেকেন্ড হচ্ছে মেমোরি। এদের দুজনের মধ্যে কি হচ্ছে না অ্যাকচুয়ালি রিলেশন তৈরি হচ্ছে। আর যদি এক্সিকিউশন টাইম যদি কোনো কারণে বেড়ে যায়, কেন বাড়বে না যদি হচ্ছে মেমোরি কমে যায়। আর যদি একইভাবে ঠিক উল্টো মানে ভাইস ভার্সা যদি ঠিক উল্টো করা যায় মানে কি এক্সিকিউশন টাইম হচ্ছে কমে যাচ্ছে, কখন কমে যাবে না যদি হচ্ছে মেমোরি যখন বেড়ে যাচ্ছে ঠিক এর উল্টো কাজ করবে। মানে কি হচ্ছে না একটা অপরের সাথে ব্যস্ত সম্পর্ক, অপোজিট রিলেশন রয়েছে। আচ্ছা যদি একটা তোমাকে নর্মাল যদি একটা এক্সপ্রেশন দিয়ে দেখাই, সাপোজ ধরো 1 কেবির একটা প্রোগ্রাম আছে, ঠিক আছে। 1 কেবি একটা প্রোগ্রাম মেমোরিতে স্টোর হয়ে আছে, মানে সেটাকে দেখছে এক্সিকিউশন, তার যে এক্সিকিউশন টাইম আছে সেটা সময় লাগছে সাপোজ ধরো 1 ন্যানো সেকেন্ড। এটা ধরো মেমোরি স্পেস ধরছি আমি, ঠিক আছে। এবার এই এন দিয়ে প্রকাশ করা মানে হচ্ছে এটাকে ন্যানো সেকেন্ড বলা থাকে। ন্যানো সেকেন্ড মানে হচ্ছে 10⁻⁻৯ সেকেন্ড। এন সেকেন্ড মানে এটাকে ন্যানো সেকেন্ড বলা থাকে, এর ভ্যালু হচ্ছে 10⁻⁹ মানে হচ্ছে কি যদি তুমি একের পরে নটা যদি এইরকম ক্ষুদ্র 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 এইরকম যদি দাগ টানা ঘর টানা যদি মানে এই যে প্রত্যেকটা ধরো একের পরে নটা শূন্য থাকে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা শূন্য রয়েছে। তাহলে এতগুলো যদি তুমি ঘর তৈরি করো তাহলে এই যে একটা ঘর হচ্ছে 1 ন্যানো সেকেন্ড হচ্ছে, একটা ঘর হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। তো হয় কি যদি ধরো এই 1 কেবির যে মেমোরি বলে যে প্রোগ্রামটা রয়েছে সেটা এক্সিকিউশন করতে সময় লাগছে 1 ন্যানো সেকেন্ড। তাহলে একইভাবে কি হচ্ছে যদি তুমি স্পেসের সংখ্যা বাড়িয়ে দাও, যদি প্রোগ্রামের সংখ্যা যদি তুমি বাড়িয়ে দিচ্ছ মানে প্রোগ্রামের যদি যে স্পেসটা যদি তুমি বাড়িয়ে দিয়ে সেটা করে দিচ্ছ কিনা সেটাকে করে হচ্ছে 2 কেবি তুমি বাড়িয়ে দিলে। তাহলে এখন দেখো মেমোরি তোমার স্পেস বেড়ে গিয়েছে, তাহলে এক্সিকিউশন হলাম মেমোরি যদি বাড়িয়ে দিচ্ছ তাহলে কি হবে এক্সিকিউশনটা তোমার কমে আসছে। তখন সেটা কি হচ্ছে সাপোজ ধরো সেটা হয়ে গেল 0.5 ন্যানো সেকেন্ড। মানে দেখো আগে 1 ন্যানো সেকেন্ড ছিল, এখন 0.5 ন্যানো সেকেন্ড। মানে আমি স্পেস বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে এক্সিকিউশন টাইম কমে আসছে, ঠিক আছে। যদি একটা উদাহরণ দিয়ে বললে তোমরা বুঝতে পারবে। সাপোজ ধরো আমরা যখন যখন নর্মাল মোটামুটি মাইক্রো এসডি কার্ড সবাই ব্যবহার করে থেকেছি। তো যখন ধরো কোনো একটা ফোন মেমোরি ধরো রম ইউজ করে থাকছি বা এক্সটার্নাল মেমোরি আমরা ব্যবহার করছি, তো যত আমরা দেখি না বাজারে কি যে ফোনের রম যত বেশি থাকছে তাহলে আমরা সেই ফোনটাকে বেশি কিনে থাকি, মানে সেটাকে আমরা ভালো বলে চুজ করি। কেন চুজ করে থাকি অ্যাকচুয়ালি না হয় কি যদি আমার স্পেস বেশি হয়ে থাকে, ঠিক আছে, যদি কোনো একটা ফোনের ক্ষেত্রে স্পেস বেশি হয়ে থাকে তাহলে কোনো কিছু যদি প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম যদি আমার মেমোরিতে স্টোর হয়ে থাকে তাহলে সেটা কী হবে সেটাকে রিট্রাইভ করতে খুব অল্প সময়ের মধ্যে জিনিসটা রিট্রাইভ হয়ে যাবে। তাহলে যত আমার স্পেস ভালো হবে তত আমার ফার্স্ট মেমোরি থেকে আমার প্রোগ্রামকে ভালো রিট্রাইভ করতে পারবো, এটাই হচ্ছে আমার মেন ব্যাপার। তো ওই জন্য কী হয়ে থাকে না স্পেস যত তুমি বাড়াবে, সাপোজ এই জন্যই হচ্ছে কী হচ্ছে না এই জন্য হচ্ছে আমার স্পেসটাকে আমরা বাড়াচ্ছি। একইভাবে জিনিসটা যদি তুমি উল্টো করে নাও, মানে ধর এক্সিকিউশন টাইম আর স্পেস করছো, ঠিক আছে। তাহলে এক্সিকিউশন টাইম ধরো একটা প্রোগ্রামকে নর্মালি এক্সিকিউট করতে সময় লাগছিল ধর 2 ন্যানো সেকেন্ড সময় লাগছিল, ঠিক আছে। তাহলে সে স্পেস নিয়েছিল, ধরো স্পেস নিয়েছিল 15 কেবি স্পেস নিয়েছিল, ঠিক আছে।
একইভাবে তুমি এবার কী করছো, আগের বার আমরা এক্সিকিউশন টাইম কমিয়ে দিয়েছিলাম, এবার কী উপর এক্সিকিউশন টাইম বাড়িয়ে দিচ্ছে, 4 ন্যানো সেকেন্ড করে দিচ্ছে, মানে বাড়িয়ে দিচ্ছে, 4 ন্যানো সেকেন্ড করে দিচ্ছে। তাহলে এখন এক্সিকিউশন টাইম বেড়ে যাচ্ছে। কোনো একটা প্রোগ্রামকে যদি মেমোরি থেকে আমি রিট্রাইভ করতে চাইছি, তো সেখানে হচ্ছে টাইম অনেক বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে না, কারণ স্পেস অনেক ছোটো, ঠিক আছে। স্পেস তাহলে কী হবে, তাহলে এখান থেকে 8 KB স্পেস হয়ে গেছে, ছোটো বলে স্পেস। ধরো আগে যে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা আমি ধরো অ্যাপ্লিকেশান যদি আমি মোবাইল ইউজ করে থাকছি, যদি আমার 16 যদি জিবিওয়ালা আমার যদি রম হয়ে থাকছে বা 16 জিবিওয়ালা মাইক্রোএসডি কার্ড রয়েছে, সেখানে কী হচ্ছে, খুব সহজে যদি আমাকে রিট্রাইভ করে নিতে পারি, মানে একদম মেমোরি থেকে আমি 8 GB যদি মেমোরি কার্ড ইউজ করে থাকি, তাহলে খুব সহজে এটা আমার রিট্রাইভ হবে না। তো সেক্ষেত্রে কী হচ্ছে, এই জন্য এখান থেকে একটা নর্মাল এক্সাম্পল দিয়ে দেখা যাচ্ছে নাকি এক্সিকিউশন টাইম আর স্পেস হচ্ছে পরস্পর ব্যস্ত সম্পর্কে কাজ করছে, এভাবে প্রকাশ করা থাকে। স্পেস এটা করে থাকে ভ্যারিজেস বলা হয়ে থাকে, ঠিক আছে, বা এটাকে হচ্ছে সম্পর্ক ভেদ বলা থাকে বা ভ্যারিজেস বলা হয়ে থাকে। স্পেস ভ্যারিজেস 1 বাই এক্সিকিউশন টাইম, ঠিক আছে, এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। মানে কি হচ্ছে, যদি স্পেস যদি বেড়ে যায়, মেমোরি যদি বেড়ে যায়, তাহলে রিট্রাইভাল যে টাইম আছে বা এক্সিকিউশন টাইম, প্রোগ্রামকে এক্সিকিউট করতে বা প্রোগ্রামটাকে হচ্ছে মেমোরি থেকে সেখান থেকে আউটকাম করতে, মানে নিয়ে আসতে খুব কম সময় লাগে যদি স্পেস বাড়িয়ে দাও। এই একই উদাহরণ দিলাম যেটা। আর একইভাবে যদি এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্পেস অ্যান্ড টাইম ট্রেড অফ, ঠিক আছে। তাহলে ওয়ার্ড কি বুঝতে পারলে জিনিসটা। আর এটাই হচ্ছে এক্সাম্পল, তুমি মাইক্রোএসডি কার্ড দিয়ে মোটামুটি এক্সাম্পলটা তাহলে বুঝতে পেরেছো। এবার টাইম আর স্পেসের যে রিলেশন হচ্ছে, সেটা হচ্ছে টাইম আর স্পেসের রিলেশন, এটা হচ্ছে টাইম আর স্পেসের রিলেশন হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে গ্রাফ। গ্রাফ যদি তুমি গ্রাফ করতে চাও, তাহলে আমরা কি দেখেছি না, মেমোরি ভ্যারিজেস 1 বাই এক্সিকিউশন টাইম, ঠিক আছে। মানে মেমোরি যদি বেড়ে যায়, এক্সিকিউশন টাইম কমে যাবে। 1 বাই মানে হচ্ছে অপোজিট সম্পর্ক, ঠিক আছে। তাহলে এবার দেখো, যদি গ্রাফ তুমি করে দেখো, গ্রাফ ঠিক দাঁড়ায় এই রকম দাঁড়ায়, ঠিক আছে। এটাকে বলা হয় থাকে, এই দিকটা সাপোজ ধরে নাও তুমি এক্সিকিউশন টাইম, আর এই দিকটা বলা হয় থাকে মেমোরি, ঠিক আছে। এটাকে বলা থাকে, দেখো এটা একটা গ্রাফ, এই অক্ষটাকে বলা থাকে এক্স অক্ষ বলা হয়ে থাকে গ্রাফে, এই অক্ষটাকে বলা থাকে ওয়াই অক্ষ, এটাকে বলা থাকে কোয়াড্রেন্ট বলা থাকে, এই এটাকে বলা থাকে এক্স কোয়াড্রেন্ট বলা থাকে, এই যে এটাকে এক্স কোয়াড্রেন্ট বলা থাকে, আর এটাকে বলা থাকে ওয়াই কোয়াড্রেন্ট বলা থাকে। এটা একটা 2D গ্রাফ করছি আমরা, 2D মানে 2 ডাইমেনশন, তাকে একটা এক্স ডাইমেনশন, এটা ওয়াই ডাইমেনশন করছি। ওয়াই ডাইমেনশন আমি মেমোরিকে নিয়েছি, আর এক্স ডাইমেনশনে আমি এক্সিকিউশন টাইমকে নিয়েছি। আচ্ছা, গ্রাফটা এইরকম হওয়ার কারণ কি? এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলা হয়ে থাকে, বাংলায় বলা থাকে সমপরাবৃত্ত। আচ্ছা, এই গ্রাফের হওয়ার কারণ কি? যত ধরনের যদি তুমি ব্যস্ত সম্পর্কের গ্রাফ দেখো, বেশিরভাগই আসে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে আসে। মানে এর যে ফর্মুলা থাকে এক্স ওয়াই ইকুয়ালস টু সি, মানে এক্স অ্যাক্সিসের যে ভ্যালু থাকে আর ওয়াই অ্যাক্সিসের যে ভ্যালু মানে রিলেশন তৈরি হয়, তাদের যে গুণফল থাকে সেটা সমান যদি সি আসে, এই আকারে আসে, তাহলে এটা প্রমাণ হয়ে যায় না এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়ে থাকে। যদি দেখো এখান থেকে লক্ষ্য করো, মেমোরি ইকুয়ালস টু, এই ভ্যারিজেস থাকে, ভেদ চিহ্নটাকে তোলার জন্য একটা কনস্ট্যান্ট আনতে হয়, ঠিক আছে। এটা করে থাকে ভেদ ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন বলা থাকে, ঠিক আছে, ভেদ ধ্রুবক বলা হয়ে থাকে এটাকে। তো এটা কে ইন্টু 1 বাই, বা এটাকে এখানে আমি সি নিচ্ছি, তো এখানে আমি সি আকারে নিচ্ছি ভেদ ধ্রুবকটাকে, তো সি বাই এক্সিকিউশন টাইম আসছে, ঠিক আছে। তাহলে দেখো এক্সিকিউশন টাইমের সাথে মেমোরি আমি গুণ করছি, দেখো মেমোরি ইন্টু এক্সিকিউশন টাইম ইকুয়ালস টু সি আসছে, ঠিক আছে। দেখো এটা কি অনেকটা এর মতো মনে হচ্ছে না, এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট মনে হচ্ছে না, তাই না? এটা মনে হচ্ছে তো। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু সি যদি হয়, তাহলে আমি এই গ্রাফটা করতে পারি। ওই জন্য দেখো মেমোরি ইন্টু এক্সিকিউশন টাইম মানে ইকুয়ালস টু সি যদি হয়, তাহলে আমি এটাকে এই গ্রাফ আকারে লিখতে পারি। এটাকে বলছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এই জন্য গ্রাফটা এরকম দেখতে হচ্ছে। আর এটা মানে কি হচ্ছে না, এটা এই গ্রাফটা অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে কি, কেন বিপরীত বিপরীত কেন হচ্ছে অ্যাকচুয়ালি দেখো, এই যে ভ্যারিজেস 1 বাই এক্সিকিউশন টাইম কেন হচ্ছে,
যদি তুমি এখান থেকে দেখো এই গ্রাফ থেকে একটা গ্রাফ টানা হয়েছে, এই গ্রাফে কীভাবে টানা হয় না, প্রত্যেকটা বিন্দু থাকে এই গ্রাফের উপরে, প্রত্যেকটা বিন্দু থাকে, এরকম প্রত্যেকটা বিন্দু থাকে, ঠিক আছে। তুমি যদি প্রত্যেকটা বিন্দু নিয়ে দেখো, সাপোজ ধরো এই বিন্দুটা নিয়ে দেখছো, ঠিক আছে, এটা একটা বিন্দু হচ্ছে, এটা একটা বিন্দু হচ্ছে, ঠিক আছে, তাই না? তো এই বিন্দুটার ক্ষেত্রে দেখো, এটা নাম ধরো, এখান থেকে আমি এক্স অক্ষে নাম দিই, গ্রাফে তো এখানে তোমার স্থানাঙ্ক দিতে হয়ে থাকে 0 1 2 3, এটা হচ্ছে 4, এরকম স্থানাঙ্ক দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো দেখো লক্ষ্য করো, যত তুমি এক্স, এটা হচ্ছে এক্স এর ভ্যালু 0 1 2 3 4, এটা এক্স এর ভ্যালু থাকছে, আর এটা ওয়াই এর ভ্যালু থাকছে 1 2 3 4, এটা ওয়াই এর ভ্যালু থাকছে। লক্ষ্য করো, যখন এই বিন্দুটাকে দেখছো, এই বিন্দুটার ক্ষেত্রে এক্স এর ভ্যালু কত, 1 থাকছে, এর ভ্যালু এক্স এর ভ্যালু 1 থাকছে, ওয়াই এর ভ্যালু এখানে 4 হচ্ছে, মানে এই বিন্দুটা তুমি স্থানাঙ্ক দেখা হচ্ছে 1,4 হচ্ছে, এক্স অক্ষের ভ্যালু 1, ওয়াই অক্ষের ভ্যালু 4। যদি তুমি এই বিন্দুটাকে দেখো, এক্স অক্ষের ভ্যালু 2 হচ্ছে, ওয়াই অক্ষের ভ্যালু 3 হচ্ছে, ঠিক আছে। যদি তুমি এই বিন্দুটাকে দেখো, এক্স অক্ষের ভ্যালু এটাকে 3 হচ্ছে, ওয়াই অক্ষের ভ্যালু এখানে 2 হচ্ছে, এই বিন্দুটাকে যদি তুমি দেখো, এক্স অক্ষের ভ্যালু এখানে 4 হচ্ছে, ওয়াই অক্ষের ভ্যালু এখানে 1 হচ্ছে। এবার লক্ষ্য করো, প্রথমটা হচ্ছে এইভাবে লিখছি, এক্স ওয়াই আকারে লিখছি, আর প্রথমে যে ভ্যালু 1 2 3 4, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এক্স অক্ষের ভ্যালু, আর এগুলো হচ্ছে 1 2 3 4। তাহলে লিখে না এখান থেকে, এক্স এর ভ্যালু হচ্ছে 1 2 3 4, মানে আস্তে থেকে এক্স এর ভ্যালু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যেখানে দেখো ওয়াইয়ের ভ্যালু, দেখো এখানে ওয়াই নিচ্ছে, এটা পরেরটাকে 4 3 2 1, মানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কি 4 3 2 1। তাহলে দেখো ওয়াইয়ের ভ্যালু আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু যত বাড়াচ্ছি কিন্তু ওয়াইয়ের ভ্যালু আস্তে আস্তে কমে আসছে, এটাকে প্রকাশ করা থাকে এক্স ভ্যারিজেস 1/y দিয়ে প্রকাশ করা থাকে। আর এটাকে যদি তুমি লেখো, এই যে ভ্যারিজেস বা ভেদ চিহ্নটাকে যদি তুমি তোলো, তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, সেটাকে বলা থাকে ভেদ ধ্রুবক বলা থাকে। তো সেটা হচ্ছে কি সি আকারে লিখছি, তাহলে এক্স ইকুয়ালস টু সি ইন্টু 1/y করছে, তাহলে ওয়াইটাকে যদি এক্স এর সাথে গুণ করে, তাহলে হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু সি আসছে। দেখো এটাই তো আমি এখানে লিখেছি, এটাই তো আমি এখানে লিখেছি। আর এটা যদি এখানে লিখে থাকি সেমভাবে এক্স ভ্যারিজেস 1/y, সেটাকে তো আমি মেমোরি ভ্যারিজেস 1/এক্সিকিউশন টাইম আকারে লিখেছি, আর সেটাই তো আমি করেছি। মেমোরি ইকুয়ালস টু সি, দেখো এখানে সি ধরেছি, এখানেও সি ধরেছি, 1/এক্সিকিউশন টাইম গুণ করছি মেমোরি ইন্টু এক্সিকিউশন টাইম ইকুয়ালস টু, থাকে এই কনস্ট্যান্ট চলে আসছে। দেখো এটার সাথে এটাকে তুলনা করেছি, তাহলে গ্রাফটাকে আমি এইভাবে করতে পারছি, এদিকে মেমোরি রাখছি, এদিকে এক্সিকিউশন টাইমে রাখছি, একইভাবে গ্রাফ হচ্ছে। তাহলে আশা করি জিনিসটা বোঝা যাবে। তাহলে আমরা কী পড়লাম, তাহলে টাইম স্পেস ট্রেড অফ কী জিনিসটা অ্যাকচুয়ালি পড়লাম। টাইম আর স্পেস যে রিলেশন রয়েছে, এটা হচ্ছে মেমোরি মানে হচ্ছে স্পেস আসছে, ভ্যারিজেস 1/এক্সিকিউশন টাইম, সেই রিলেশনটা আমরা পড়া হয়ে গেছে। আচ্ছা এক্সাম্পল একটা দিলাম, যে মাইক্রো এসডি কার্ড যখন, এসডি কার্ডের ভ্যালু যখন বড় হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে না, যে এক্সিকিউশন টাইম আছে সেটা কি হচ্ছে, অনেকটা কমে আসছে, খুব তাড়াতাড়ি হচ্ছে প্রোগ্রাম হচ্ছে রিট্রাইভ হয়ে যাচ্ছে মেমোরি থেকে। আর যদি মেমোরির সংখ্যা কী হচ্ছে, আস্তে আস্তে যদি আমি কমিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, রিট্রাইভেল টাইম অনেক বেড়ে যাচ্ছে, তাহলে একে অপোজিট সম্পর্ক হয়ে যাচ্ছে। আর এরপরে যেটা এক্সাম্পল, এটা হয়ে গেলে, এবার গ্রাফ তো আমরা এটাই গ্রাফে পড়েছি, আর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, এটা হচ্ছে তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা, খুবই ইজি ব্যাপার। যদি না বুঝতে পারো জিনিসটা আরেকবার রিপিট করো, খুব খুব সোজা ব্যাপার। ওকে, থ্যাংক ইউ।